আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আশা করছি যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের অনলাইন ক্লাস থেকে জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 1 কোষের গঠন 7 নম্বর এপিসোডটিতে আজকে তোমাদের সাথে লাইসোজোম নিয়ে আলোচনা করতে চাই। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি দেখতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, লাইসোজোম নিয়ে আজকের এই 7 নম্বর এপিসোডটিতে তোমাদের সাথে আবারও যুক্ত হয়ে গেলাম। আমি শেখ কামাল উদ্দিন, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, গাবখালী বাগুড়া ইউনাইটেড ডিগ্রি কলেজ, অভয়নগর, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই জেনে নেওয়া যাক লাইসোজোম শব্দটি কোথা থেকে এসেছে। লাইসোজোম শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটি লাইসো আর একটি সোমা। লাইসো গ্রিক দুটি শব্দ, একটি লাইসো অর্থ হজমকারী, আর একটি হচ্ছে সোমা। সোমা অর্থ বস্তু বা বডি। এই দুটি গ্রিক শব্দ থেকে লাইসোজোম কথাটি এসেছে। 1955 সালে বেলজিয়ামের একজন বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দি দুভে লাইসোজোম পর্যবেক্ষণ এবং নামকরণ করেছেন। ক্রিশ্চিয়ান বিজ্ঞানী দি দুভে 1955, কারো মতে 1949, তবে অধিকাংশ বইতে 1955 সালে ক্রিশ্চিয়ান দি দুভে লাইসোজোম পর্যবেক্ষণ এবং আবিষ্কার করেছেন। লাইসোজোম সম্পর্কে আরো একটি ইনফরমেশন তোমাদের জেনে রাখার দরকার। নভিকভ নামে 1955 সালে লাইসোজোম নামকরণ করেছেন। তাহলে লাইসোজোম নামকরণটি করেছেন 1955 সালে নভিকভ। এই দুটি তথ্য তোমরা নিশ্চয়ই মনে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, লাইসোজোম নিয়ে বেশ কিছু কথা হয়ে গেল। এবার আসা যাক লাইসোজোম কি। তাহলে তোমরা লাইসোজোমের সংজ্ঞাকে কেমন ভাবে সংজ্ঞায়িত করতে পারবে? তোমরা এমন করে বলতে পারো, লাইসোজোম হচ্ছে সকল প্রাণীদের ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত ক্ষুদ্র থলের ন্যায় গঠন অথবা গোলাকার ডিম্বাকার গঠন, একক পর্দাবেষ্টিত দ্বিস্তরী 40 থেকে 50 প্রকারের হাইড্রোলাইটিক এনজাইম সম্বলিত কোষীয় পরিপাকে, প্রধানত কোষীয় পরিপাকে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুর নাম হচ্ছে লাইসোজোম। আশা করি তোমরা এভাবে লাইসোজোমের সংজ্ঞাটি বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, লাইসোজোম আবিষ্কৃত হয়েছে কোথা থেকে আমরা জানলাম। কে আবিষ্কার করেছেন, নামকরণ কে করেছেন এবং লাইসোজোমের সংজ্ঞা। এবার আসা যাক লাইসোজোম উৎপত্তি হয়েছে কোথা থেকে। লাইসোজোমের উৎপত্তিটি হয়েছে ঠিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলজি বডি থেকে। এছাড়া লাইসোজোমের অবস্থানটি রয়েছে সকল ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত গলজি বস্তুর বা গলজি বডির কাছাকাছি লাইসোজোম অবস্থান করে থাকে। আশা করি তোমরা এগুলি মনে রাখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, লাইসোজোমের বিস্তৃতি বলতে গেলে সকল প্রাণীদের দেহে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে লাইসোজোম উপস্থিত রয়েছে, কিন্তু অধিকাংশ উদ্ভিদ কোষে লাইসোজোম অনুপস্থিত রয়েছে বা লাইসোজোম দেখতে পাওয়া যায় না। লোহিত রক্তকণিকায় লাইসোজোম অনুপস্থিত রয়েছে, তবে কিছু কিছু উদ্ভিদ কোষে, যেমন পেঁয়াজের কোষে, তামাক এবং ভুট্টার চারার কোষে, ভাজক টিস্যুতে লাইসোজোমের উপস্থিতি দেখা যায়। এই ধরনের উদ্ভিদ কোষে লাইসোজোমের উপস্থিতি রয়েছে।
সম্প্রতিকালে লাইসোজোম নামক একটি ক্ষুদ্র অঙ্গাণু দেখতে পাওয়া যায়, এক ঝিল্লি এক স্তর বিশিষ্ট। এটি আবিষ্কৃত হয়েছে সম্প্রতিকালে। একে লাইসোজোম না বলে বিজ্ঞানীরা স্ফেরিওজোম এবং অলিওজোম বলে থাকেন। এটি একস্তরী এবং এক ঝিল্লি বেষ্টিত, কিন্তু লাইসোজোম থেকে আকারে ছোট। এটিকে স্ফেরিওজোম, অলিওজোম ইত্যাদি নামে ডাকা হয়ে থাকে। এরা সাধারণত তেল জাতীয় বা তৈল জাতীয় পদার্থকে আবদ্ধ করতে পারে। আশা করি তোমরা মনে রাখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, লাইসোজোমের অবস্থান রয়েছে প্রাণী কোষের মধ্যে, যেমন স্নায়ুকোষে, অন্ত্রের কোষে, অস্থি কোষে, যকৃৎ কোষে, এবং সবচেয়ে লাইসোজোম বেশি দেখতে পাওয়া যায় ক্ষরণকারী কোষে ও ডাব্লিউবিসি বা শ্বেত রক্ত কণিকায় লাইসোজোমের উপস্থিতি রয়েছে সর্বাধিক সংখ্যক। আশা করি লাইসোজোমের এই উপস্থিতিগুলি তোমরা মনে রাখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে লাইসোজোমের অবস্থান, বিস্তৃতি, উৎপত্তি সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানতে পারলে। এবার আসা যাক লাইসোজোমের ভৌত গঠন নিয়ে আলোচনা। লাইসোজোমের ভৌত গঠনেই প্রথমেই আমি তোমাদেরকে বলেছি লাইসোজোম থলের মতো ডিম্বাকার, গোলাকার ইত্যাদি গঠনের হতে পারে। ধরে নিলাম এটি একটি লাইসোজোম। এই লাইসোজোমের যে বাইরের যে আবরণটি রয়েছে এটি হচ্ছে দ্বিস্তরী এক পর্দা বেষ্টিত। ভৌত গঠনের ক্ষেত্রে সাধারণত গ্লাইকোসাইলেটেড প্রোটিন অথবা লিপোপ্রোটিন দিয়ে গঠিত। এটি লাইসোজোমের ভিতরে যে গহ্বরটি রয়েছে এই বা ফাঁকা জায়গাটি রয়েছে, এই ফাঁকা জায়গাটিকে গহ্বর বলা হয়। গহ্বরের মধ্যে রয়েছে ঘন তরলে পূর্ণ পদার্থ। এই তরল পূর্ণ পদার্থকে লাইসোজোমের ম্যাট্রিক্স পদার্থ বলা হয়। আর এই তরল পূর্ণ পদার্থের মধ্যে রয়েছে প্রায় 40 থেকে 50 প্রকারের হাইড্রোলাইটিক এনজাইমের একটি মিক্সচার বা মিশ্রণ। লাইসোজোমের ব্যাস সাধারণত 0.2 মিউ এম থেকে 0.8 মিউ এম হতে পারে। এটি হচ্ছে লাইসোজোমের ভৌত গঠন। এছাড়া লাইসোজোমের এই ঘন তরল বা ম্যাট্রিক্সের মধ্যে রয়েছে কিছু অপাচিত বস্তু, যেমন ফ্যাটি অ্যাসিডের মায়োলিন তন্তু, কিছু গ্রানুল থাকতে পারে, এছাড়া অন্যান্য কিছু পদার্থ বা বস্তু থাকতে পারে। তাহলে লাইসোজোমের ভৌত গঠনটি তোমরা জানতে পারলে। এখন আসা যাক লাইসোজোমের রাসায়নিক গঠনটি কেমন হতে পারে। লাইসোজোমের রাসায়নিক গঠনের দিকে তাকালে আমরা দেখতে পাবো এর মেমব্রেনটি রয়েছে গ্লাইকোসাইলেটেড প্রোটিন বা লিপোপ্রোটিন দিয়ে গঠিত। লিপোপ্রোটিন বা গ্লাইকোসাইলেটেড প্রোটিন দিয়ে এই দ্বিস্তরী একক পর্দাটি গঠিত। এই একক পর্দাটি প্লাজমা মেমব্রেনের পর্দার মতোই। আশা করি তোমরা নিশ্চয়ই ফ্লুইড মোজাইক মডেলের একক পর্দা সম্পর্কে তোমরা ইতিপূর্বে জেনেছ। একই রকম এই লাইসোজোমের মেমব্রেন পর্দাটি। লাইসোজোমের এই গহ্বরের মধ্যে অর্থাৎ ম্যাট্রিক্সের মধ্যে রয়েছে 40 থেকে 50 প্রকারের হাইড্রোলাইটিক এনজাইম। কোনো বইতে 40 প্রকার, কোনো বইতে 50 প্রকার। এজন্য বললাম প্রায় 40 থেকে 50 প্রকারের হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলাইটিক উৎসেচক বা এনজাইম এগুলি রয়েছে। এই হাইড্রোলাইটিক এনজাইমগুলির নাম, সবগুলোর নাম তোমাদের মনে রাখার দরকার নেই। কিছু নাম তোমরা মনে রাখতে পারো, যেমন নিউক্লিয়েজ এনজাইম। নিউক্লিয়েজ এনজাইমের মধ্যে ডিএনএস, আরএনএস, এছাড়া অ্যাসিড ফসফেটেস, কোলাজিনেস, স্যাকারেজ, পাইরোফসফেটেস এবং লাইপোজাইম এই ধরনের এনজাইম হাইড্রোলাইটিক এনজাইমের অন্তর্ভুক্ত। তাহলে
স্বাভাবিকভাবে আমরা দেখতে পেলাম লাইসোজোমের মধ্যে এই রাসায়নিক পদার্থ হাইড্রোলাইটিক এনজাইমগুলি রয়েছে, অর্থাৎ লাইসোজোমের গহ্বরের মধ্যে যে ধাত্র রয়েছে সেই ধাত্রের মধ্যে 40 থেকে 50 প্রকারের হাইড্রোলাইটিক এনজাইমের একটি মিশ্রণ বা মিক্সচার রয়েছে। লাইসোজোমের এই এনজাইমগুলি ব্যতীত লাইসোজোমের মধ্যে আরো কিছু দুই ধরনের রাসায়নিক পদার্থ দেখা যায়। একটি হচ্ছে স্টেবিলাইজার লাইসোজোমের মেমব্রেনের স্থিতিশীলতা বৃদ্ধি করে বা বজায় রাখতে সাহায্য করে। স্টেবিলাইজারের মধ্যে যেমন বলতে পারো কোলেস্ট্রল, কর্টিসন, হেপারিন, এই জাতীয় পদার্থ হচ্ছে স্টেবিলাইজার। তাহলে স্টেবিলাইজারের কাজ কি? স্টেবিলাইজারের উপস্থিতিতে লাইসোজোমের হাইড্রোলাইটিক এনজাইমগুলি বাইরে বের হয়ে আসতে পারে না এবং এই মেমব্রেনের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। অপরপক্ষে আরেক ধরনের পদার্থ রয়েছে যেগুলিকে বলা হয় লোবিলাইজার। এই লোবিলাইজারের উপস্থিতির কারণে লাইসোজোমের হাইড্রোলাইটিক এনজাইমগুলি বাইরে পর্দাভেদ করে সাইটোপ্লাজমে ছড়িয়ে আসতে পারে, বের হয়ে আসতে পারে। এ কারণে এদেরকে লোবিলাইজার বলে। অর্থাৎ লোবিলাইজারের উপস্থিতি বেড়ে গেলে লাইসোজোমের মেমব্রেনের পর্দাটি ফেটে যায় এবং হাইড্রোলাইটিক এনজাইমগুলি সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ে। ফলে মেমব্রেনের স্থিতিশীলতা ভেঙে নষ্ট হয়ে যায়। তাহলে দুই ধরনের পদার্থ আমরা দেখতে পাচ্ছি, একটি স্টেবিলাইজার আর একটি লোবিলাইজার। একটি আরেকটির উল্টো বা বিপরীত কাজ করে থাকে। লোবিলাইজারের মধ্যে তোমরা বলতে পারো প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, বিভিন্ন ধরনের ভিটামিন, যেমন ভিটামিন এ, বি, কে ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছ। এটি হচ্ছে লাইসোজোমের রাসায়নিক গঠন। লাইসোজোমের রাসায়নিক গঠনটি তোমরা জেনে গেলে। এবার লাইসোজোমের প্রকারভেদকে আমরা যদি চিত্র এঁকে বোঝার চেষ্টা করি, লাইসোজোম প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে প্রাইমারি লাইসোজোম আর একটি হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম। প্রাইমারি লাইসোজোম এবং সেকেন্ডারি লাইসোজোম। সদ্য প্রস্তুতকৃত লাইসোজোমকে প্রাইমারি লাইসোজোম বলা হয়। এই লাইসোজোমটি সাধারণত সক্রিয় অবস্থা থাকে না বা কাজ করতে পারে না। এটি হচ্ছে সদ্য লাইসোজোম, এটিকে প্রাইমারি লাইসোজোম বলা হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ঝিল্লিবদ্ধ হয়ে সিস্টারনা, মিডিয়াল সিস্টারনা এবং ট্যাস সিস্টারনা হয়ে সদ্য যে লাইসোজোমটি গঠিত হয়, এই লাইসোজোমটিকে বলা হয় প্রাইমারি লাইসোজোম। এটি সাধারণত ইনঅ্যাক্টিভ থাকে বা কোনো কাজ করতে পারে না, কর্মক্ষমতা থাকে না। প্রাইমারি লাইসোজোমটি যখন কাজ করা শুরু করে তখন সেই লাইসোজোমটিকে বলা হয় সেকেন্ডারি লাইসোজোম বা গৌণ লাইসোজোম। এই সেকেন্ডারি লাইসোজোমটি আবার তিন প্রকার। একটি হচ্ছে হেটারোফ্যাগি, আরেকটি অটোফ্যাগি এবং আরেকটি হচ্ছে রেসিডুয়াল বডি। তাহলে আমরা একটি যদি প্রাণী কোষের চিত্রকে দিয়ে দেখতে চাই, তাহলে লাইসোজোম
এমন হতে পারে। লাইসোজোমের প্রকারভেদকে আমরা একটু স্পষ্ট করার জন্য ধরে নিলাম এটি একটি প্রাণীকোষ। এই প্রাণীকোষের চিত্র দিয়ে আমরা লাইসোজোমের প্রকারভেদকে বোঝার চেষ্টা করে দেখি। এটি লাইসোজোমের তাহলে প্রাইমারি সেকেন্ডারি লাইসোজোম আমরা কাকে বলছি? যখন লাইসোজোমটি কর্ম অর্থাৎ হাইড্রোলাইটিক এনজাইমগুলি যখন সক্রিয়তা লাভ করে কাজ করা শুরু করে তখন সেই লাইসোজোমকে সেকেন্ডারি লাইসোজোম বলে। সেকেন্ডারি লাইসোজোমের ক্ষেত্রে আমরা দেখেছি এটি কয় প্রকার? 3 প্রকার বা রূপভেদে 3 প্রকার। একটি হেটারোফেগি, আর একটি অটোফেগি, আর একটি রেসিডুয়াল বডি। এই রেসিডুয়াল বডি বা হেটারোফেগি আমরা কখন বলবো? যখন লাইসোজোম বহিরাগত কোনো দ্রব্যাদি, জীবিত, মৃত, অর্ধমৃত বা কোনো কঠিন পদার্থ ইত্যাদি বাহির থেকে গহ্বর সৃষ্টির মাধ্যমে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতে এসে ঝিল্লিবদ্ধ হয়, তখন যে ঘটনাটি ঘটে, এই যে গহ্বরবদ্ধ হয় এটিকে তখন ফ্যাগোজোম বলে। আর যে প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের মধ্যে এসে ঝিল্লিবদ্ধ হয় সেই প্রক্রিয়াটিকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। আবার তরল কোনো পদার্থ বা দ্রব্যাদি যখন হতে পারে প্রাণীদেহে বিভিন্ন খাদ্য উপাদান, বিভিন্ন অংশ, তরল, ভোজ্য অংশ, বিভিন্ন পদার্থ যখন যে প্রক্রিয়ায় কোষের বাইরে থেকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু তে চলে এসে ঝিল্লিবদ্ধ হয় তখন সেই প্রক্রিয়াটাকে বলে পিনোসাইটোসিস। এবং ঝিল্লিবদ্ধ গহ্বরটিকে, তরল পূর্ণ ঝিল্লিবদ্ধ গহ্বরটিকে বলা হয় পিনোজোম। ফ্যাগোজোম এবং পিনোজোম যখন সেকেন্ডারি লাইসোজোমের সাথে যুক্ত হলে সেকেন্ডারি লাইসোজোমটি তার ভিতরে প্রবেশ করিয়ে নেয় এবং এখানে এই দ্রব্যগুলোকে বিনষ্টকরণ, ধ্বংসকরণ অথবা জারণ ক্রিয়া সম্পন্ন করে। তখন এই প্রক্রিয়াটিকে বলা হয় হেটারোফেগি বা হেটারোলাইসোজোম। হেটারোফেগি এটি লাইসোজোমের একটি রূপ। তাহলে লাইসোজোম এটা কি বলা হয়? হেটারোফেগি। আর এই ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় বহিরাগত বিভিন্ন কঠিন এবং তরল দ্রব্যাদি যখন ভিতরে ঢোকে এই প্রক্রিয়ার দুটিকে একসাথে এন্ডোসাইটোসিস বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। এরপর কোষ মধ্যস্থ কোনো কোষীয় অঙ্গাণু, ধরে নিলাম একটি মাইটোকন্ড্রিয়া অকেজো হয়ে গেছে এবং এই মাইটোকন্ড্রিয়াটি অকেজো হয়ে যাওয়ার ফলে এটি সাইটোপ্লাজমীয় গহ্বর দ্বারা গহ্বরবদ্ধ হয়েছে। গহ্বরবদ্ধ হয়ে পরিশেষে এটি সেকেন্ডারি লাইসোজোম কর্তৃক লাইসোজোমের ভিতরে প্রবেশ করেছে এবং লাইসোজোমের হাইড্রোলাইটিক এনজাইমগুলির সক্রিয়তায় এখানে পাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংগঠিত হওয়ার এই ঘটনাটাকে বলা হচ্ছে অটোফ্যাগি। তাহলে এখানে লাইসোজোমের আরো আমরা আরেকটি রূপ অটোফ্যাগি দেখলাম। কোষ মধ্যস্থ কোনো বিনষ্ট জরাজীর্ণ কোনো অঙ্গাণুকে যখন লাইসোজোম তার গহ্বরের মধ্যে নিয়ে পাচন করে বা পরিপাক করে তখন সেই প্রক্রিয়াটাকে বলে অটোফেগি। অটোফেগি প্রক্রিয়ায় লাইসোজোমকে আরেক রকম দেখা যায় এবং সময়ের প্রেক্ষিতে এই ঘটনাটি ঘটে। অটোফেগি ঘটনাটি ঘটে যাওয়ার ফল লাইসোজোমের মধ্যে কিছু অপাচ্য বস্তু থেকে যায়। তখন লাইসোজোমকে যেমন দেখায়
বা লাইসোজোমের সেই অবস্থা বা সেই রূপটিকে বলা হচ্ছে রেসিডুয়াল বডি। এটি সেই রেসিডুয়াল বডি, রেসিডুয়াল বডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি লাইসোজোম এ কি হচ্ছে, হেটারোফেগি হচ্ছে, অটোফেগি হচ্ছে এবং রেসিডুয়াল বডি। লাইসোজোম যে আকৃতিতে হয়েছে তাকে রেসিডুয়াল বডি বলে। তা রেসিডুয়াল বডির মধ্যে কিছু অপচিত বস্তু রয়েছে। এই অপচিত বস্তু সহ লাইসোজোমকে রেসিডুয়াল বডি বলে। এটি আরেক ধরনের লাইসোজোম রেসিডুয়াল বডি। রেসিডুয়াল বডিটি ধীরে ধীরে প্লাজমা ঝিল্লির কাছে চলে আসে এবং এই যে প্লাজমা ঝিল্লি ভেদ করে অপাচ্য অংশগুলোকে বাইরে বের করে দেয়, লাইসোজোম বের করে দেয় এবং লাইসোজোমটি এই ঝিল্লি কাছে এসে ফিউজ হয়ে যায়, ঝরে পড়ে, ফলে অপাচ্য অংশগুলি দেহের বাইরে, কোষের বাইরে, কোষ দেহের বাইরে বের হয়ে যায়। এই প্রক্রিয়াটিকে বলা হয় এক্সোসাইটোসিস প্রক্রিয়া। এক্সোসাইটোসিস প্রক্রিয়াটি সবসময় সংগঠিত হয় না। যদি কোষটি সুস্থিত, কর্মক্ষম এবং নীরব হয়ে থাকে তাহলেই এই এক্সোসাইটোসিস প্রক্রিয়াটি সংগঠিত হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ ঘটনাটি কিভাবে সংগঠিত হয়েছে। এক্সোসাইটোসিস না হলে কি হয়? এক্সোসাইটোসিস ঘটনাটি না ঘটলে কোষের বিভিন্ন অঙ্গাণু নষ্ট হয়ে যায়, ইভেন কোষটি নষ্ট হয়ে যেতে পারে। যেমন যকৃৎ কোষে এক্সোসাইটোসিস না হলে, অনেকগুলি কোষে এক্সোসাইটোসিস না হলে সেই কোষটি ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। জরাজীর্ণ কোষটি ওই যকৃৎ অঙ্গাণুটির মধ্যে বা যকৃৎ অঙ্গের মধ্যে থাকার কারণে সাধারণত জন্ডিস রোগের আবির্ভাব হয়। আশা করছি তাহলে এক্সোসাইটোসিস প্রক্রিয়াটি একটি ইম্পর্টেন্ট প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি সংগঠিত হওয়ার দরকার আছে। যখন এই প্রক্রিয়াটি ঘটাতে না পারে তখন একটি সমস্যার উদ্ভব হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এভাবে আমরা লাইসোজোমের কে দেখলাম, লাইসোজোম প্রকারভেদকে দেখলাম। এক এক সময় এক একটি আকার ধারণ করেছে। যেমন প্রাইমারি লাইসোজোম প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যখন সৃষ্ট হয়েছে ঝিল্লিবদ্ধ কিছু দ্রব্য এবং অল্প কিছু এনজাইম নিয়ে, সে প্রথমে সিস সিস্টারনা, পরে মিডিয়াল সিস্টারনা, তারপর ট্রান্স সিস্টারনা। এই গলজি বডির এই সিস্টারনাগুলির মধ্যে প্রাইমারি একেবারে সদ্য প্রথম থেকে সৃষ্ট হয়ে সেখানে একটি মডিফিকেশন হয়েছে, অর্থাৎ আরো কিছু হাইড্রোলাইটিক এনজাইম সংগ্রহ করে ঝিল্লিটির অবস্থান আরো মজবুত হয়েছে। ফলে সে যখন এখানে তৈরি হয়েছে লাইসোজোমটি, এই লাইসোজোমটি ইনঅ্যাক্টিভ ছিল, অর্থাৎ এর ভিতরের হাইড্রোলাইটিক এনজাইমগুলো সমৃদ্ধশালী হয়ে উঠতে পারে না। সদ্য প্রস্তুতকৃত এই লাইসোজোমটি প্রাইমারি লাইসোজোম হয়েছে। তাহলে দেখা গেছে সময়ের ব্যবধানে আকৃতি এবং এর ভিতরে বিভিন্ন রকমের পদার্থের উপস্থিতি অনুপস্থিতির কারণে এক এক সময় এক একটি নাম হয়েছে। প্রাইমারি লাইসোজোম আকৃতিগত পরিবর্তন, সময়, উপাদানের পরিবর্তনের কারণে দেখা গেছে। দ্বিতীয়ত, এই লাইসোজোমটি যখন আরো এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম সমৃদ্ধ হয়েছে এবং কাজ করা শুরু করেছে, তখন তাকে বলা হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম। সেকেন্ডারি লাইসোজোমে আবার হেটারোফ্যাগি ঘটনাটি ঘটেছে, তখন লাইসোজোমের একটি রূপ আমরা দেখতে পেয়েছি। অটোফ্যাগি যখন হয়েছে, লাইসোজোমের আরেকটি রূপ দেখতে পেয়েছি এবং অস্ট্রোফ্যাগি হয়ে যাওয়ার পরে লাইসোজোমের আরেকটি রূপ দেখতে পেয়েছি, সেটি হচ্ছে রেসিডুয়াল বডি। এভাবে সময়, অবস্থান, কাজ ইত্যাদি ভাবে লাইসোজোমকে আমরা বিভিন্ন রকম আকার আকৃতিতে পরিবর্তন দেখেছি। এ কারণে লাইসোজোমের প্রকারভেদকে লাইসোজোমের বহুরূপতাও বলা হয়ে থাকে। আশা করছি তোমরা
লাইসোজোমের বহুরূপতা কি এটিও এমনভাবে ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক লাইসোজোমের কাজের দিকে। লাইসোজোমের কাজের ব্যাখ্যাটি আমরা দেওয়ার পূর্বে জিইআরএল পদ্ধতিটি আমরা একটু ব্যাখ্যা করতে চাই। ডায়সন নামক একজন বিজ্ঞানী 1978 সালে তিনি জিইআরএল এই কথাটি বলেছিলেন। জিতে হচ্ছে গোলজি বডি, ইআরতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং এলতে হচ্ছে লাইসোজোম। এই যে তিনটি কথা বলেছিলেন, এই তিনটি কোষীয় অঙ্গাণু আসলে একই ধরনের কাজ বিভিন্ন প্রকার এনজাইম, দ্রব্য ঝিল্লিবদ্ধকরণ, প্যাকেজিংকরণ এবং বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম বা বিভিন্ন এনজাইম দ্রব্যাদি খাদ্য উপাদান পর্যায়ক্রমে পরিবহন, নিঃসরণ, সঞ্চিতকরণ এবং ক্ষরণ, এই ঘটনাটি পর্যায়ক্রমে এরা করে থাকে। এ কারণে জিইআরএল সিস্টেম বলেছেন ডায়সন 1978 সালে। এদের কাজগুলি একই রকম এবং এরা পরস্পর প্রায় কাছাকাছি অবস্থান করে এই কাজগুলি মেনটেন করে। এ কারণে একটিকে জিইআরএল সিস্টেম বলে। এটি মনে রাখার চেষ্টা করবে সুপ্রিয় শিক্ষার্থীরা। জিইআরএল সম্পর্কে জানা হলো। এবারে আমরা লাইসোজোমের কাজ নিয়ে আলোচনা করব। লাইসোজোমের কাজ সাধারণত দেখা যায়, লাইসোজোম আমরা দেখেছি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণকরণ, ধ্বংসকরণ বা বিনষ্টকরণ করে এবং এছাড়া দেখা যায় যে অটোফ্যাগি প্রক্রিয়ায় লাইসোজোম স্বগ্রাস বা খাদ্যকে পাচন প্রক্রিয়ায় পাচিত করে। কোষ মধ্যস্থ কোনো অঙ্গাণু নষ্ট হলে বা বিনষ্ট হলে সেই অঙ্গাণুটিকে অটোফ্যাগি প্রক্রিয়ায় লাইসোজোম হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে পাচন প্রক্রিয়াটি সম্পন্ন করে। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। এই অটোফ্যাগি করণ বা অটোফ্যাগি প্রক্রিয়াটি করার জন্য খাদ্যদ্রব্য ভক্ষিত হয় বা পরিপাক হয়। এ কারণে কোষের অন্যান্য অঙ্গাণুগুলি রক্ষিত হয়, ফলে এই ঘটনাটিকে কোষের পাকস্থলী বলা হয়। কোষের পাকস্থলী বা স্টোমাক অফ দ্য সেল বলা হয় লাইসোজোমকে, যেহেতু এই পাচন প্রক্রিয়ায় বা পরিপাক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে বলে। এছাড়া লাইসোজোমের হাইড্রোলাইটিক এনজাইমগুলি সাধারণত বাইরে বের হয়ে আসতে পারে না, কোষের বাইরে বের হয়ে আসতে পারে না, কারণ স্টেবিলাইজার নামক পদার্থগুলোর উপস্থিতির জন্য লাইসোজোমের হাইড্রোলাইটিক এনজাইমগুলি পর্দা ভেদ করে বাইরে বের হয়ে আসতে পারে না, ফলে কোষের অন্যান্য অঙ্গাণুগুলো রক্ষা পায় ধ্বংসের হাত থেকে। এটি লাইসোজোমের একটি কাজ। এছাড়া দেখা গেছে লাইসোজোমের প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন ডাব্লিউবিসিতে আমরা দেখেছি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ডাব্লিউবিসি সাধারণত এককোষী ইউক্যারিওটিক যেসব জীব আছে তাদের ক্ষেত্রে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের বহির্গত উপাদান সে গ্রহণ করে সেটিকে ধ্বংস এবং বিনষ্টকরণ করে। যেমন এখানে একটি অ্যামিবা, এককোষী অ্যামিবার ক্ষেত্রে দেখা রয়েছে। বয়নের থেকে একটি ব্যাকটেরিয়া ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষের ভিতরে প্রবেশ করেছে এবং প্রবেশ করার পরে লাইসোজোমের ভিতরে ঢুকে পড়েছে। লাইসোজোম তার সাথে সংযুক্ত হয়ে তার কোষের ভিতরে, তার দেহের গহ্বরের ভিতরে হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে বিনষ্টকরণ বা পাচিতকরণ প্রক্রিয়াটি করেছে। আশা করছি তোমরা এটি বলতে পারবে। এইভাবে দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করে লাইসোজোমের হাইড্রোলাইটিক এনজাইম। আশা করি তোমরা এই কাজটি মনে রাখবে। এছাড়া আমরা রূপান্তর প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারবো, রূপান্তর প্রক্রিয়ায় লাইসোজোমের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। মেটামরফোসিস ইংরেজি কথা। মেটামরফোসিস প্রক্রিয়ায় লাইসোজোম কাজ করে থাকে। বিভিন্ন প্রকার হাইড্রোলাইটিক এনজাইমগুলির ক্ষরণে লাইসোজোম প্রাণীদেহের বিভিন্ন অংশের অবলুপ্তিকরণ ঘটায়। এই অবলুপ্তিকরণ ঘটায়
যেমন ব্যাঙাচির উদাহরণ হিসেবে ব্যাঙাচির লেজকে অবলুপ্ত করে দেয়, ফলে ব্যাঙে পরিণত হলে ব্যাঙের কোনো লেজ থাকে না। এছাড়া শুঁয়োপোকা থেকে প্রজাপতি রূপান্তর ঘটানোর ক্ষেত্রে লাইসোজোমের হাইড্রোলাইটিক এনজাইমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি বুঝতে পারছো মেটামরফোসিস প্রক্রিয়াটি কিভাবে লাইসোজোম করে থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া দেখা গেছে লাইসোজোম কোষ বিভাজনে বিভিন্ন উদ্দীপনা যোগাতে সাহায্য করে। বীজের অঙ্কুরোদ্গমে ঘটাতে লাইসোজোম গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। প্রাণীতে জিনগত পরিবর্তন যেমন নিউক্লিয়েজ এনজাইম, এই নিউক্লিয়েজ এনজাইম ডিএনএজ আরএনএজ প্রাণীদেহে যখন ক্ষরিত হয় হঠাৎ করে ব্লাড ক্যান্সারের আবির্ভাবও ঘটে থাকে। এটি একটি ক্ষতিকর প্রভাব রয়েছে লাইসোজোমের। এছাড়া আমরা লাইসোজোমের দেখা যাচ্ছে তাহলে জিনগত পরিবর্তনের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে। এছাড়া কোষ বিভাজনের কথা বলেছি, তরুণ অস্থি থেকে অস্থি গঠনে লাইসোজোমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেরাটিন প্রস্তুতিতে লাইসোজোম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেরাটিন প্রস্তুতিতে এটি একটি ইউনিক পয়েন্ট, এটি ইম্পর্ট্যান্ট হতে পারে। সব কাজগুলো প্রায় একই রকম ধারাবাহিকতা রয়েছে, কিন্তু এটি একটি আলাদা। সুতরাং এটাও তোমরা মনে রাখবে। কেরাটিন প্রস্তুতিতে হয়তো এমসিকিউ প্রশ্ন আসতে পারে, কোন অঙ্গাণুটি কেরাটিন প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তখন বিভিন্ন অঙ্গাণুর নাম দেওয়া থাকতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, মাইক্রোটিউবুলস, লাইসোজোম। তাহলে তোমরা এটা মনে রাখবে, কেরাটিন প্রস্তুতিতে লাইসোজোমের ভূমিকা রয়েছে। এরপরে আসা যাক একটি ইম্পর্ট্যান্ট কাজ, যেটিকে অটোলাইসিস বলা হয়। অটোলাইসিস খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ, যার কারণে লাইসোজোমকে বলা হয় সুইসাইডিয়াল স্কোয়াড, সুইসাইডিয়াল ব্যাগ, বাংলায় আত্মঘাতী থলিকা, অথবা লাইসোজোমকে বলা হয়ে থাকে সুইসাইডিয়াল স্কোয়াড। সুইসাইডিয়াল স্কোয়াড লাইসোজোম যখন অটোলাইসিস করে কিভাবে? লাইসোজোমের ভিতরের হাইড্রোলাইটিক এনজাইমগুলি সাধারণত নিউট্রাল পিএইচে কোনো কর্মক্ষম থাকে না। যদি কোষের মধ্যে তীব্র খাদ্য অভাব অথবা কোষটি বিনষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয় বা ধ্বংসপ্রাপ্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন লাইসোজোমের ভিতরের হাইড্রোলাইটিক এনজাইমগুলো মধ্যে অবস্থিত বা হাইড্রোলাইটিক এনজাইমের মধ্যে অবস্থিত লোবিওলাইজারের পরিমাণ বেড়ে যায়। ফলে লাইসোজোমের যে মেমব্রেনটি রয়েছে এটি বিগলিত হয়ে এনজাইমগুলি বাহিরে বের হয়ে আসে। সাধারণ অবস্থায়, নিউট্রাল অবস্থায় লাইসোজোমের এনজাইমগুলির পিএইচ থাকে 7-এর কাছাকাছি। যখনই কোষের মধ্যে সাইটোপ্লাজমে এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো বের হয়ে আসে, বাস্ট হয়ে যায়, অর্থাৎ প্রাচীরটি বিদীর্ণ যখন হয়, এরকম অসংখ্য লাইসোজোম কোষের মধ্যে থাকে, সেটি বাস্ট হয়ে বিগলিত হয়ে গেলে সমস্ত সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়লে সাইটোপ্লাজমে এই সাথে মিশে যে সাইটোপ্লাজমের সাথে এনজাইমগুলো মিক্সড আপ হয়ে যায়। মিক্সড আপ হলে এদের পিএইচ এর মান আরও কমে যায়, অর্থাৎ 6-এর কাছাকাছি চলে আসে বা 6-এর থেকে নেমে যায়। তখন একটি অম্লীয় পরিবেশের সৃষ্টি হয়। অর্থাৎ দেখা যায় যে সাইটোপ্লাজমে অবস্থিত প্রোটনগুলো হাইড্রোলাইটিক এনজাইমের সাথে যুক্ত হয়ে পিএইচ এর মান কমিয়ে দেয়। ফলে অটোলাইসিস প্রক্রিয়ায় অন্য কোষের খাদ্য, কোষের যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলোকে বিনষ্ট করে দেয়, এমনকি কোষটিকে পর্যন্ত ধ্বংস করে দেয়। ইভেন নিজের জীবনকেও সে ধ্বংস করে ফেলে। এই ঘটনাটাকে বলা হয় অটোলাইসিস। অটোলাইসিস প্রক্রিয়াতে লাইসোজোম নিজের জীবন বিপন্ন করে আশেপাশের অন্যান্য কোষগুলিকে সুরক্ষা দেয় বা রক্ষা করে থাকে। এ কারণে লাইসোজোমকে বলা হয় কোষের সুইসাইডিয়াল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। তাহলে কোষের আত্মঘাতী থলিকা কেন লাইসোজোমকে বলা হয় নিশ্চয়ই বুঝতে পেরেছ। অটোলাইসিস প্রক্রিয়াটি একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি প্রক্রিয়া। আরেকটি প্রক্রিয়া স্পার্ম লাইসিস প্রক্রিয়া। শুক্রাণুর প্রবেশ পথকে সহজকরণ করে দেয় লাইসোজোমের এনজাইম
স্পার্ম লাইসিস এনজাইম, যেমন হায়ালুরোনিডেজ এনজাইম। মনে করে নিলাম এটি একটি শুক্রাণু। এই শুক্রাণুর প্রবেশ পথ একটি ডিম্বাণু এঁকে দিলাম, এটি মনে করলাম একটি শুক্রাণু। এই শুক্রাণুর ভিতরে লাইসোজোম যখন এনজাইম ক্ষরণ করে, এনজাইম ক্ষরণ করলে এই ডিম্বাণুর প্রবেশ পথে একটি ছিদ্রের সৃষ্টি হয়। এই প্রবেশ পথে শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করতে শুক্রাণুর সহজ হয়, ফলে নিষেক প্রক্রিয়াটি অবলীলায় ঘটে যায়। এভাবে লাইসোজোমের হায়ালুরোনিডেজ এনজাইমটি এই কাজটি করে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে শুক্রাণু প্রবেশ পথ সহজকরণের জন্য বা নিষেক ঘটানোর ক্ষেত্রে লাইসোজোমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই কাজগুলি তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে। অটোলাইসিস কি, অটোফ্যাগি কি, হেটারোফ্যাগি কি, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, এই প্রক্রিয়াগুলির সাথে তোমরা ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, লাইসোজোম এভাবে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তাহলে গুরুত্বপূর্ণ অঙ্গাণু লাইসোজোম নিয়ে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আশা করছি তোমরা এগুলি বুঝতে পেরেছ। তাহলে আমরা জিআরএল সম্পর্কেও নিশ্চয়ই তোমরা জেনেছ, জিআরএল সম্পর্কেও জানতে পেরেছ। লাইসোজোমের এই কাজগুলি বাড়িতে বারবার পড়বে। তোমাদের জন্য আজকে লাইসোজোম থেকে যে বিষয়গুলি বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে সেগুলির মধ্যে হচ্ছে লাইসোজোমের সংজ্ঞাটি পড়বে, লাইসোজোমের আবিষ্কার, নামকরণ, এটি ভালো করে পড়বে, লাইসোজোমের ভৌত গঠনটি পড়বে, রাসায়নিক গঠনটি একটু দেখবে, লাইসোজোমের কাজ সম্পর্কিত যে তথ্যগুলো আমি বললাম, কাজগুলি বললাম, এগুলি ভালো করে পড়বে। লাইসোজোমের প্রকারভেদটি তোমরা জেনে রাখার চেষ্টা করবে। এটি তোমাদের জন্য অতটুকু ইম্পর্ট্যান্ট নয়, আমি আলোচনা করেছি মাত্র। আশা করছি তোমরা এই আলোচনাটি শুনেছ। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আজকের এই অনলাইন ক্লাসটি এখানে ইতি টানছি। আগামীতে যে কোনো নতুন টপিক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, এই প্রত্যাশা রেখে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।